জনশক্তি রপ্তানিকে দালাল মুক্ত করতে হবে, অভিবাসন ও জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বিদেশগামীদের রক্ষার আহ্বান। যে সারা দুনিয়া এখন বাংলাদেশের হাতে, যদি আমরা আমাদের এই রাস্তাগুলো সব করে ফেলতে পারি, দালালের খপ্পর থেকে আমরা বাঁচতে পারি, আমাদের নিয়ম শৃঙ্খলা আসতে পারে। 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন নিজেই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান, বিদায় জানাতে লন্ডনের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ। নির্বাচন ও গণভোট উপলক্ষে বিটিভি সহ গণমাধ্যমগুলোর সব প্রার্থীর প্রচারণার সমান সুযোগ নিশ্চিত করতে হবে, বিবৃতিতে জানালো ইসি। ডিজিটালাইজেশনের কারণে দুর্নীতি ভোগান্তি অনেক কমেছে বললেন আসিফ নজরুল। এ পর্যন্ত 50 লাখ প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন। ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম নামে সম্পূর্ণ একটা অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছি। সমস্ত বিদেশি গমন প্রক্রিয়া 100% ডিজিটালাইজ করে। নিজের বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচারের ট্রাইব্যুনালে ইনুর আবেদন, সালমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু। সিডনি হামলার মূল হোতা সাজিদ ভারতীয়, জানালো পুলিশ। 15টি হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ 59টি অভিযোগে মামলা, নিহতের শেষকৃত্য শুরু। এবং পিএসজি তারকা ওসমান দেমবেলের মধুর সময়, ব্যালন ডিয়ারের পর হাতে উঠল ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড, সেরা নারী খেলোয়াড় আইতানা পনমাতি। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুশ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শ্রমশক্তি রপ্তানি খাত দালাল মুক্ত করতে না পারলে দেশের উন্নতি সম্ভব নয়। 2000 সালে 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসন দিবস উদযাপনের ঘোষণা দেয় জাতিসংঘ সাধারণ পরিষদ, যার মূল লক্ষ্য বিশ্বব্যাপী অভিবাসীদের অধিকার, মর্যাদা ও অবদানের স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করা। নতুন শ্রমশক্তি তৈরির এক নীরব বিপ্লবে পরিণত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বিদেশি শ্রমশক্তি রপ্তানি খাত দালাল মুক্ত করতে হবে। বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত। এর থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। যা কিছু আমরা করছি উপরে করছি, এগুলো গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু উপরের ভেতরে ঢোকা যাচ্ছে না। সরকার প্রধান বলেন, পুরো বিশ্বকে বাংলাদেশের কাছে আসতে হবেই, এত তরুণ জনশক্তি আর কোথাও নেই। পৃথিবীতে তারুণ্যের অভাব, আর আমরা হলাম তারুণ্যের খনি। এটা আমাদের মাথায় ঢুকতেছে না। এটা সোনার খনির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের 18 কোটি লোকের মধ্যে 9 কোটি লোকের বয়স 27 বছরের কম। এর থেকে তরুণ জনসংখ্যা কোথায় পাবে? সারা দুনিয়াকে আসতে হবে এখানে। দক্ষ ও বিশাল তরুণ জনশক্তি থাকায় বাংলাদেশের ওপর নির্ভর করতেই বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় একথা জানালেন নিজেই। প্রবাসীদের কাছ থেকে বিদায় নিয়ে লন্ডন বিমানবন্দরে ভিড় না করারও আহ্বান জানান তিনি। একই সঙ্গে ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে চলমান ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার পরামর্শ দেন তারেক রহমান। দেড় যুগ নির্বাসন কাটিয়ে 25 ডিসেম্বর দেশে ফেরার কথা নিজেই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে এক আলোচনা সভায় দেশে ফেরার কথা জানান নিজেই। গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, দেশের স্বার্থে ভবিষ্যতেও এভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মানুষ বহু যুগ ধরে তাদের ন্যায্যতা থেকে বঞ্চিত হয়েছে। কাজে আসুন, বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার যদি ফিরিয়ে দিতে হয়, যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ না থাকার
কোনোই বিকল্প নেই আমাদের। আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সচেতন থাকতে হবে। ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা এখন বুঝতে পারছেন। 1 বছর আগে যা বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে এখন। আমি আবারও বলছি, সামনের সময় কিন্তু খুব সুবিধার না, কাজেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে পারলেই আমরা আমাদের এই যে পরিকল্পনা বললাম সফল করতে পারবো। দেশে ফেরার সময় লন্ডনের বিমানবন্দরে কোনো ধরনের হট্টগোল সৃষ্টি না করার অনুরোধ জানান তিনি। এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। আরফিল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। মেডিকেল বোর্ড বলছে তার অবস্থা এখনও বিদেশে নেওয়ার মতো নয়, দেশে রেখে তাকে চিকিৎসা দিতে চায় চিকিৎসকরা। গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন। 27 নভেম্বর থেকে রয়েছেন সিসিইউতে। সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আলজিকো। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আজিকো, এখন কি অবস্থা দেখছেন সেখানে? ধন্যবাদ আপনাকে অঙ্কুর। যেমনটি বলছিলেন যে এই মুহূর্তে আমি রয়েছে এভারকেয়ার হাসপাতালের সামনে এবং 24 দিন ধরে কিন্তু এই হাসপাতালটিতেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। যেমনটি জানেন যে সবশেষ তথ্য অনুযায়ী তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত কিন্তু অপরিবর্তিত রয়েছে। ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার যে বিষয়গুলো ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি। তার শারীরিক অবস্থা যদি একটু উন্নতি ঘটে সেক্ষেত্রে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে এবং সেজন্য যেই এয়ার অ্যাম্বুলেন্স সহ যাবতীয় যেই সমস্ত প্রস্তুতি সবই কিন্তু ইতোমধ্যেই নিয়ে রাখা হয়েছে। যেমনটি জানেন যে ওনারই পুত্রবধূ ডক্টর জোবায়দা রহমান, যেহেতু মেডিকেল বোর্ডের সদস্য তিনি এতদিন অনলাইনে যুক্ত ছিলেন, এখন কিন্তু তিনি সশরীরে এসে ওনার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং আমরা দীর্ঘদিন ধরেই দেখছি যে প্রতিদিনই মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছে এবং প্রতিদিনই মিটিং হচ্ছে আসলে কোন ধরনের ট্রিটমেন্ট তাকে দেয়া যেতে পারে এবং তার শারীরিক অবস্থা আসলে কতটুকু ভালোর দিকে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের মধ্যে আলোচনা হচ্ছে এবং সবশেষ তথ্য যেটি, ওনাকে আইসিইউতে রাখা হয়েছে এবং যেমন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ তিনি জানিয়েছিলেন যে একজন ক্রিটিক্যাল রোগীকে যেই আইসিইউতে যেই ধরনের উন্নত চিকিৎসা দেওয়া হয় সেই সমস্ত চিকিৎসাই কিন্তু দেওয়া হচ্ছে এবং দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন চিকিৎসকরা যে অবশ্যই তিনি আবারও, এর আগেও অনেক প্রতিকূলতা থেকে ফিরে এসেছে, এবারও তিনি ফিরে আসবেন। তো এই ছিল এখন পর্যন্ত এভারকেয়ারের সামনে থেকে আমার কাছে থাকা বেগম জিয়ার সব শারীরিক অবস্থার সবশেষ তথ্য। জিকো, আপনাকে ধন্যবাদ। দিবসের রাজনীতি থেকে বের হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করতে হবে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিজয় দিবস উপলক্ষে ড্যাবের আলোচনা সভায় একথা বলেন তিনি। মঈন খান বলেন, ক্ষমতার জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে বিএনপি। সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, 31 দফা বাংলাদেশের মুক্তির সনদ, এটি বাস্তবায়ন করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করতে গোটা জাতি প্রস্তুত আছে বলেন তিনি। আমরা কথা বলছি, ফিরে যাচ্ছি, 1 বছর পার হচ্ছে, আবার এই দিবসগুলোতে আসছে, আবার এই দিবসগুলো পালন করছে, অনেক কথা বলছি, কি অর্জন করছি সেটা কিন্তু আমাদের। আমি ঘুরে ফিরে কিন্তু সেই কথায় ফিরে আসবো যে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এই 31 দফা হচ্ছে বাংলাদেশের মানুষের জাতীয় মুক্তির সনদ, আর এই সনদ বাস্তবায়নের জন্য 25শে ডিসেম্বর যিনি বাংলাদেশে আসবেন তাকে বরণ করার জন্য আজকে গোটা জাতি প্রস্তুত। এ পর্যন্ত 50 লাখ প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন হয়েছে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রবাসী দিবসের আয়োজনে একথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ডিজিটালাইজেশন হওয়ায় বিদেশে যাওয়া কর্মীদের ভোগান্তি ও বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি অনেক কমেছে। প্ল্যাটফর্ম নামে সম্পূর্ণ একটা অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছি। সমস্ত বিদেশি গমন প্রক্রিয়া 100% ডিজিটালাইজ করেছি। এখন ডিজিটালাইজেশন করার কারণে দুর্নীতি হওয়ার, হয়রানি হওয়ার, ভোগান্তি হওয়ার সুযোগ অনেক কমেছে। বিটিভি সহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে নির্বাচন ও গণভোটের প্রচারণায় সব প্রার্থী সমান সুযোগ নিশ্চিত করতে হবে আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন। বুধবার সকালে এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে ইসি। এতে বলা হয়, আচরণবিধি অনুযায়ী প্রার্থী বা দলের প্রতিনিধিরা গণমাধ্যমে বিভিন্ন আয়োজনে অংশ নিতে পারবেন। এসব আয়োজনের মধ্যে রয়েছে নির্বাচনী সংলাপ, টকশো, সাক্ষাৎকার সহ বিভিন্ন অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো বক্তব্য দেওয়া যাবে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা মাকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধার হয়েছে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ। মঙ্গলবার ভোরে কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিংয়ে বিশেষ অভিযান চালিয়ে শুটার ফয়সালের বাবা মাকে গ্রেপ্তার করে র্যাব। অন্যদিকে নরসিংদীর তরোয়ার বিলে পানির ভেতর থেকে উদ্ধার করা হয় গুলি করায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ। ফয়সাল নামে সন্দেহভাজন একজনকে আটকও করেছে র্যাব। গুম হত্যার মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলাটির পরবর্তী শুনানি আগামী রবিবার। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জিয়াউল আহসানের বিরুদ্ধে আরও 3 শতাধিক হত্যা ও গুমের অভিযোগের তদন্ত চলছে। এদিকে কুষ্টিয়ায় 6 হত্যা মামলায় নিজের বিচার সরাসরি সম্প্রচারের আবেদন করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। আরও 3টি মামলায় শুনানি নতুন দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের এসব মামলার আসামি সালমান এফ রহমান, আনিসুল হক, সজীব ওয়াজেদ জয়, জুনায়েদ আহমেদ পলক সহ অনেকে। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। গেল 17 বছর যেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি, তেমনি ভোটাধিকার থেকে বঞ্চিত বগুড়া 6 আসনের জনসাধারণ। উন্নয়ন বঞ্চিত ও অবহেলার শিকার ভোটাররা সুষ্ঠু নির্বাচন আর উন্নয়নের দাবিতে একাট্টা। বেকারত্ব দূরীকরণ, যাতায়াত ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে এমন প্রার্থীর প্রতি আস্থা রাখবেন তারা। এদিকে প্রার্থীরাও দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। তরুণ সমাজ ও নারী ভোটাররাই ভোটের ফ্যাক্টর। যোগ্য নেতৃত্ব বেছে নেবে তারা বলে মনে করেন বিশ্লেষক। এবার ভ্যাসলিন প্রেজেন্টস শীতের সাতকাহন। কনকনে শীত ও হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে নারী চা শ্রমিকদের জীবন। হাড় কাঁপানো শীতে ঝুপড়ি ঘরে এক কাপড়েই তাদের জীবনযাপন। চা বাগানে শ্রম বিক্রি করেই চলে তাদের জীবন ও জীবিকা। তাই প্রচণ্ড শীতও তাদের থামিয়ে রাখতে পারে না। শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা উঁচু নিচু পাহাড়ের সারি সারি 92টি চা বাগান বেষ্টিত মৌলভীবাজার। 2টি পাতা একটি কুড়ি উঠে আসে নারীদের হাতের স্পর্শে। এখানকার সবুজ চা পাতার সঙ্গে নারীর সম্পর্ক বহুকালের। প্রকৃতিতে শীতের আগমনের আগেই চা বাগানের উঁচু নিচু ভূমিতে নেমে আসে হাড় কাঁপানো শীত। ঘন কুয়াশা আর কনকনে শীতে জুবুথুবু চা শ্রমিকদের শীত উপেক্ষা করেই চলছে ঝুপড়ি ঘরে পশু পাখি ও পরিবার নিয়ে জীবন যুদ্ধ ও নিরন্তর সংগ্রাম। জীবন খুব কষ্ট কাটতে আসি। ও তো ভাঙ্গা ঘর থাকি বা ভুরুতা বাচ্চা লইয়া যে কষ্ট আছে। তো পুয়া আছে, তার সংসার দেখবো না আমার সংসার দেখবো। তো অসুখ পড়ছি করে আমার লয়া চলে খার পি ঘরের কাজ করে রান্না বান্না করে বাচ্চাদের জন্য সব রাখে আমরা কাজে যাই। এবার কাজ তো নেয় এই শীতে
খুব কষ্ট পায়, গরম কাপড় নাই। চা শ্রমিকদের যেন শীত নেই, নেই গরমও, কাজ ছাড়া উপায়ও নেই। নারীর ঘামের শ্রমে প্রতিষ্ঠিত চা শিল্প অর্থনীতিকে সচল করে রাখছে। কাজ ছাড়া তাদের ঘরে খাবার জুটে না, তাই বাধ্য হয়েই ভোরের কনকনে ঠান্ডায় কাজে নেমে পড়তে হয় তাদের। শীতের কাপড় মানে একটাই ছিঁড়া পাড়া পরি, আর আমরা ভাঙ্গাচুরা সরকারি ঘর আছে হলে ভাঙ্গাচুরা ঘর। সরকারে দিলে তো আর সবাইকে নাম ধরে আর দেয় না, কেউ পায় কেউ নাই। সকালবেলা এক কাপড়ে বাইর হয়, সন্ধ্যায় ঢুকে, তো তাদের দেখার আমাদের কোনো লোক নাই। মৌলভীবাজারে গত এক সপ্তাহে তাপমাত্রা 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে। এদিকে শীত বাড়ার সাথে সাথে হাসপাতালগুলোতে বাড়ছে শীতে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীদের সংখ্যা। আমরা আমাদের সার্বিক প্রস্তুতি রেখেছি, পর্যাপ্ত পরিমাণ ওষুধপত্র আছে, আমরা মোটামুটি তাদেরকে সেবা দিতে পারবো, এবং শিশু রোগী আছেন ওনাদের ব্যাপারে যেন ওনারা প্রপারলি একটু যত্ন নেন এবং শীতের কাপড় যেন ওরা ঠিকমতো পরিধান করে। মৌলভীবাজারে দুস্থ এই চা শ্রমিকদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রিস্টোর। মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচচরে মধ্যমতি ব্যাংক পিএলসির ৫ম উপশাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে শিবচর শাখার আওতাধীন এই উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আজম। এ সময় বক্তারা বলেন, নতুন এই উপশাখার মাধ্যমে পাঁচর ও আশপাশের এলাকার গ্রাহকরা সহজেই আধুনিক ও উন্নত ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এতে স্থানীয় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মধ্যমতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী সহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে হামলায় নিহত মূল হোতা সাজিদ আকরাম ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করেছে পুলিশ। তার বিরুদ্ধে 15টি হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ 59টি অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। হায়দ্রাবাদের বাসিন্দা সাজিদের উগ্রবাদী চিন্তাধারা নিয়ে তার পরিবার কিছুই জানত না বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। তবে হামলার আগে সাজিদ ও তার ছেলের ফিলিপাইন সফরের উদ্দেশ্য খতিয়ে দেখছে প্রশাসন। এদিকে হামলায় নিহতদের দাফন কার্যক্রম শুরু হয়েছে। 30 বছরের ইতিহাসে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় এই বন্দুক হামলায় মোট 16 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন আরও 22 জন। এদিকে ইহুদি বিদ্বেষ দমনে পশ্চিমাদের আরও তৎপর হওয়ার ডাক দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।